একটি ইংলিশ সেন্টেন্স হওয়ার প্রধান শর্তগুলো কি কি? তোমরা সবাই উত্তর করেছিলে অ্যান ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ, একটি ইংরেজি বাক্য হতে হলে অবশ্যই থাকতে হবে দুটি জিনিস থাকতে হবে, একটি হলো সাবজেক্ট আর একটি হলো ফাইনাইট ভার্ব। এই দুটি ছিল আমাদের শর্তের মধ্যে। সাবজেক্ট এবং ভার্ব হলে ইংলিশ সেন্টেন্স হয়। জাহাঙ্গীর আলম বলছিল, আবার আমি বলেছিলাম একটি ভার্বই একটি সঠিক ইংরেজি বাক্য। যেমন কিছু উদাহরণ এখানে তোমরা দেখতে পাচ্ছ, গেট আউট, গেট দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, এটা ভার্ব। কিপ কোয়াইট, শান্ত থাকো, কিপ একটি ভার্ব। ডোন্ট ইট দ্যাট, চকলেটটি খেও না, ইট একটি ভার্ব। গো দেয়ার, গেট রেডি। সেই যে ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলে বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্টটা হিডেন থাকে, সেই সাবজেক্টের নাম হলো ইউ। এবং সামারি ছিল যে একটি ভার্বই একটি সঠিক ইংরেজি বাক্য, কারণ সেখানেও সাবজেক্টটা আছে কিন্তু সাবজেক্টটা হিডেন বা উজ্জ্বল আছে, সেকেন্ড পার্সন ইউটা হিডেন থাকে। আবার একটু ব্যতিক্রম কিছু বিষয় পড়ানোর চেষ্টা করেছিলাম, কিছু শব্দ আছে যা দেখতে নাউন মনে হলেও তা ভার্বও হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। যেমন পেন মানে কলম, ফাদার মানে বাবা, আবার ফাদার মানে তৈরি করা, সৃষ্টি করা। ফ্লাওয়ার মানে ফুল, এটি কখনো নাউন, আবার ফ্লাওয়ার মানে মুগ্ধ করা, আনন্দিত করা, পরিপূর্ণ করা, তখন এটি ভার্ব। সো এরূপ 10টা শব্দ মেবি আমি তোমাদেরকে নোট আউট করে দিয়েছি, যারা নাউন দেখতে মনে হলেও একই সাথে ভার্বও হতে পারে। যেহেতু তারা ভার্ব হতে পারে, সো একটা শব্দই একটি কারেক্ট ইংলিশ সেন্টেন্স। আজকে আমরা কথা বলবো ইংলিশ সেন্টেন্সের পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা। এটি একটি কমন চাকরির প্রশ্ন। সেই ইংলিশ সেন্টেন্সটাকে আমরা 3টে পার্টে ভাগ করব। যেটা তোমরা রেড কালার দিয়ে দেখতে পাচ্ছ, এটি হলো ইংলিশ সেন্টেন্সের মেন ভার্ব, যেটি না হলে সেন্টেন্সে হবে না। আর ভার্বের আগে যে অংশটা আছে এটাকে আমরা বলে থাকি সাবজেক্ট। ভার্বের পরের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটিকে আমরা বলে থাকি, কেউ কেউ অবজেক্ট বলে। আসলে কথাটা অবজেক্ট নয়, বরং দিস ইজ এ পার্ট অফ এক্সটেনশন। কারণ অবজেক্ট ইজ নট এ কম্পালসারি পার্ট অফ এন ইংলিশ সেন্টেন্স। ইংরেজি বাক্য হতে হলে অবজেক্ট থাকতেই হবে এমন কোনো বিষয় নেই। তবু আমরা ধরে নিলাম ভার্বের পরে যারা আছে তারা অবজেক্ট বা এক্সটেনশনে, তারা আবার কে বা কারা কোন পার্টস অফ স্পিচ সেখানে থাকে সেটি নিয়ে পরে কথা বলবো। আজকে আমরা ভার্বটা নিয়ে একটু পরে কথা বলছি, ভার্বের আগে যে সাবজেক্ট থাকে এই বিষয় নিয়ে কথা বলবো। তো আমার প্রথম প্রশ্ন, সাবজেক্টে কে বা কারা বসতে পারে, এটি হলো আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। হু আর হোয়াট ক্যান বি দ্য সাবজেক্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স? জাহাঙ্গীর আলম, এই প্রশ্নের উত্তর তুমি কি করবে? কে বা কারা ইংরেজি বাক্যের সাবজেক্ট হতে পারে? জাহাঙ্গীর আলম, বগুড়া। রাবেয়া হ্যাঁ, বসছে চাঁপাইনবাবগঞ্জ, বলো। নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। রাবেয়া অবশ্য উত্তরটা সঠিক করেছে। যে সাধারণত ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে কে বা কারা বসতে পারে, ও বলছে নাউন হতে পারে অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। তাহলে খুব সংক্ষেপে একটা লাইন একটু মনে রাখবে, সাবজেক্টে একটি মাত্র শব্দ যদি হয়, ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে একটি মাত্র শব্দ যদি হয় তাহলে অবশ্যই সেটি নাউন অথবা প্রোনাউন। আই রিপিট, সাবজেক্টে যদি একটি মাত্র শব্দ হয় তাহলে সেটি অবশ্যই নাউন অথবা প্রোনাউন। আর একের অধিক শব্দ যদি হয় তাহলে ভীম হালদার, তাহলে কি হবে? তার নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ হবে। তাহলে এখানে একটা নাউন শব্দ আমরা দেখতে পাচ্ছি, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। এই অনেস্টিটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। কেন, সাবজেক্টে তো একটা মাত্র শব্দ। ও স্যার, তার নাউন নাম। নাউন নাউন। সাবজেক্টে যদি একটা শব্দ হয় তাহলে চোখ বন্ধ করে আমরা বলে দিব এটি নাউন অথবা প্রোনাউন। আবার এই শিক্ষক নিবন্ধনের এই প্রশ্নটা দেখো, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বদান্যতা বা দানশীলতা পরিবার থেকে সৃষ্টি হয়, গড়ে ওঠে। এখানে চ্যারিটিটা কোন পার্টস অফ স্পিচ? বলো, যে কেউ একজন বললেও হবে। স্যার, নাউন। নাউন, কারণ আমরা নিশ্চিতভাবে বলতে চাই সাবজেক্টে একটি শব্দ হলে তো অবশ্যই নাউন অথবা প্রোনাউন। তাহলে এখানে যেটা পড়েছে দেখো, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ব্যায়াম করা একটি ভালো অভ্যাস। তাহলে ওয়াকিংটা কোন পার্টস অফ স্পিচ? স্যার, এটাও নাউন। 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 আবার 38 বিসিএস এর কোশ্চেন দেখো, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। এই যে প্রশ্নটা তোমরা দেখছো, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, বই পড়া একটি চমৎকার অভ্যাস। তাহলে এই সেন্টেন্সে ভার্বটা আমি রেড কালার দিয়ে ফাইন্ড আউট করে দিয়েছি।
তাহলে ভার্ব ছাড়া যে বাকি অংশটা আছে সাবজেক্ট, কয়টা শব্দ আছে জাহাঙ্গীর? একটা একটা শব্দ। শব্দ স্যার। একটা শব্দ হলে কথা ছিল হয় সেটা নাউন হবে অথবা প্রোনাউন হবে। তাহলে আমি একটা শব্দ দিয়ে কয়েকটা উদাহরণ তো দিয়ে তোমাদেরকে দেখাই। যেমন 35 BCS এর কোশ্চেন দেখো, ডিপ্রেশন ইজ অফেন DIATRY হেরেডিটারি, বানানটা ভুল হয়েছে। এর বাংলা অর্থ কে বলতে পারবে? এই প্রশ্নটা 35তম BCS এর কোশ্চেন। এই সেন্টেন্সের ভার্বটাকে আমি ফাইন্ড আউট করলাম। ভার্বের আগে সাবজেক্টে কয়টা শব্দ আছে দেখো? একটা। একটা মাত্র শব্দ আছে। সাবজেক্টে একটা শব্দ হলে কি হবে জাহাঙ্গীর? ডিপ্রেশন কোন পার্টস অফ স্পিচ? নাউন বা নাউন প্রোনাউন। বা প্রোনাউন। হ্যাঁ, তাহলে এটা নাউন নাকি প্রোনাউন? ডিপ্রেশন নাউন। 36BCS এর কোশ্চেন ছিল এডুকেশন ইজ এনলাইটেনিং, শিক্ষার কাজ হলো আলোকিত করা। সাবজেক্টে এডুকেশন একটা মাত্র শব্দ, কি হবে নাউন নাকি প্রোনাউন? নাউন। নাউন হবে। নাউন। সো একটি মাত্র শব্দ ডিপ্রেশন, এটাও নাউন 35BCS, এটা 36BCS, এটা 38BCS। এই বাম পাশে যে একটা মাত্র শব্দ এগুলো আমরা নাউন। আবার 24 সালে প্রশ্ন পড়েছে দেখো, ক্ষুদ্র ও কুটির শিল্পে এই প্রশ্নটা পড়েছে, নাথিং। কি হোয়াইট বোর্ডে লিখে দেখাবো নাকি এভাবে লিখলে কোনো অসুবিধা নেই? স্যার অসুবিধা নেই। অপশন নেই স্যার। নাথিং কামস আউট নাথিং। বলো সীমা পারভীন এবং আফসানা, এই সেন্টেন্সে ভার্ব কোনটা? স্যার কামস। কামস। কাম তাহলে সাবজেক্টে কয়টা ভার্ব। শব্দ আছে? স্যার একটা। একটা শব্দ। তাহলে নাউন। এই শব্দটা নাউন নাকি প্রোনাউন? নাথিং প্রোনাউন। প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন। হ্যাঁ, নাথিং কামস আউট নাথিং। আবার প্রাইমারিতে একটি প্রশ্ন পড়েছিল, তোমাদের মনে আছে হয়তোবা, এভরিবডি হেটস এ লায়ার। এভরিবডি হেটস এ লায়ার, সকলেই মিথ্যাবাদীকে ঘৃণা করে। এই সেন্টেন্সের সাবজেক্টে কয়টা শব্দ আছে? একটা শব্দ আছে। তাহলে এটিও প্রোনাউন। একটা। এগুলোকে ইনডেফিনাইট প্রোনাউন বলা হয়। এনিওয়ান, এনিবডি, এনিথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং। তাহলে এই যে আমরা দেখলাম এতক্ষণ পর্যন্ত ইংলিশ সেন্টেন্সের সাবজেক্ট একটি মাত্র শব্দ হলে নিঃসন্দেহে বলা যাবে সেটি হয় নাউন অথবা প্রোনাউন। কিন্তু যদি দুটি শব্দ হয়, এখন তোমরা হয়তো অনেকেই ভাবছো স্যার এই BCS এর কোশ্চেনে তো এই প্রশ্নটা জানতে চাইনি। কথা সত্য, আহ এখানে আন্ডারলাইন করা ছিল BCS এ এই পাঁচটা জানতে চাওয়া হয়েছে, ভার্বের পরের অংশটা। আবার 38 BCS এ এই অংশটাই জানতে চেয়েছে। আবার PSC-র কোশ্চেনে এটাই জানতে চাওয়া হয়েছিল। প্রাইমারিতে আবার এটা ভার্ব কি হবে এটা জানতে চাওয়া হয়েছিল। আসলে কি জানতে চেয়েছে দ্যাটস নট দ্য পয়েন্ট। আমাদের পয়েন্ট হলো এই প্রশ্নটা চাকরিতে পড়েছে এবং সেখানে যে পার্টগুলো আছে প্রত্যেকটা পার্ট আমাদেরকে আমরা বলা শিখতে চাই, সেটা কোনটা, কোন পার্টস অফ স্পিচ। তাহলে একটি শব্দ আমরা বলতে পারলাম। এবার আসো সাবজেক্টে যদি দুটি শব্দ হয় তাহলে কি হবে? একজন বলেছে স্যার দুটি শব্দ হলে নাউন ফ্রেজ হবে। কথা সত্য, আমি তার সাথে একমত পোষণ করলাম, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। যেমন শিক্ষক নিবন্ধনের প্রশ্ন যেভাবে পড়েছে আমি সেভাবেই উদাহরণ লিখছি। স্টিল ওয়াটার রানস ডিপ, স্থির পানি সাগরের গভীরের দিকে দৌড়ায়। শিক্ষক নিবন্ধনে জানতে চাওয়া হয়েছিল এখানে স্টিলটা কোন পার্টস অফ স্পিচ। আগে বলো এই সেন্টেন্সে ভার্ব কোনটা? স্যার রামস। রান। রামস। ইংলিশ সেন্টেন্সে ভার্বের আগে থাকে সাবজেক্ট। আমাদের আজকের আলোচ্য বিষয় কে বা কারা ইংরেজি বাক্যের সাবজেক্ট হতে পারে। তাহলে এক কথায় বলেছি সাবজেক্টে একটি শব্দ হলে নাউন বা প্রোনাউন। কিন্তু সাবজেক্টে যদি দুইটা শব্দ হয় তাহলে কি হবে, কে বলবে প্রথম দুইটা শব্দ হলে? প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। নাউন। দুটো শব্দই যদি একসাথে আন্ডারলাইন করা থাকে এটি নাউন ফ্রেজ হয়। কিন্তু যদি বিচ্ছিন্নভাবে আন্ডারলাইন করা থাকে সাধারণত প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, দ্বিতীয়টা নাউন হয়। এখানে একইভাবে এভরি প্যারেন্ট
দুটো শব্দ আছে, কাজে প্রথমটা অ্যাজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। প্রথমটা কি হবে সবাই বলো? প্রথমটা অ্যাজেক্টিভ, দ্বিতীয়টা নাউন, নাউন। কারণ সাবজেক্টে দুইটা শব্দ আছে। এখন আমাদের জানতে হবে কখন দুইটাই নাউন হয়। একটু মেধাবে আমি চারটা ব্যতিক্রম উদাহরণ লিখে তোমাদেরকে দেখাচ্ছি। যেমন স্লিপিং টাইগার মানে কি? ঘুমন্ত বাঘ। স্লিপিং টাইগার ইজ ডেঞ্জারাস, ঘুমন্ত বাঘ হলো বিপজ্জনক। বলো ভীম হালদার এই সেন্টেন্সে ভার্ব কোনটা? ইজ। রানিং ট্রেন ইজ অলসো ডেঞ্জারাস, চলন্ত গাড়িও তো বিপজ্জনক। এই সেন্টেন্সেও ভার্ব হলো ইজ। আমাদের মেন পারপাস, সাবজেক্টে সাধারণত দুটো শব্দ হলেই, যদি ভার্বের সাথে আইএনজি করে না হয়ে এমনি যে কোনো দুটো শব্দ হয়, যেমন এভরি প্যারেন্ট না লিখে আমি যদি বলতাম দ্যাট মার্কার, ওই মার্কারটা ভালো লেখে, WRITES, রাইটস ওয়েল। বলো এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? স্যার দ্যাট মার্কার। দ্যাট মার্কার। সাবজেক্টে কয়টা শব্দ আছে জাহাঙ্গীর? স্যার সেন্টেন্সে দুইটা শব্দ। তাহলে দ্যাটটা কি হবে? স্যার দ্যাট অ্যাডজেক্টিভ। আর মার্কারটা নাউন। নাউন হবে। ধন্যবাদ। দুটো শব্দ হলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। আবার শুধু যদি দ্যাট হতো একটা শব্দ, যেমন দ্যাট ওয়াজ ইনক্রেডিবল, এটা ছিল অবিশ্বাস্য। এখন বলো দ্যাটটা কি হবে? স্যার দ্যাট হবে নাউন। নাউন। হ্যাঁ, একটা শব্দ হলে হয় নাউন অথবা প্রোনাউন। দ্যাট কিন্তু প্রোনাউন। প্রোনাউন স্যার। দ্যাট নাউন নয়, দ্যাট প্রোনাউন। হ্যাঁ, তো এখন প্রোনাউন বলতে আমাদের বেশিরভাগ ছাত্রদের ধারণা পার্সোনাল প্রোনাউন, আই, হি, সি, মি, দে ইত্যাদি। বেসিক্যালি প্রোনাউন তো 8 প্রকার। 8 প্রকার প্রোনাউন তোমাদের মুখস্থ করতে হবে। ইনডেফিনাইট প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউন আছে, হ্যাঁ, রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, রিসিপ্রোকাল প্রোনাউন আছে। এই যেমন দ্যাট এর কথা বলা হয়েছে এখানে, হ্যাঁ, এটাকে আমরা বলে থাকি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস, দিস, দ্যাট আর দোজ, এই চারটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেট শব্দের অর্থ হলো নির্দিষ্ট করে দেওয়া, নির্দেশ করা। যাই হোক, তো প্রোনাউন চেনার পরে নিশ্চিত হতে পারবো সাবজেক্টে একটা শব্দ হলে সেটা হয় নাউন অথবা প্রোনাউন। কিন্তু এতক্ষণ উদাহরণ দিয়ে চেষ্টা করছিলাম যদি একটা না হয়ে দুইটা শব্দ হয় তাহলে চোখ বন্ধ করে বলবো প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। যেমন স্লিপিং টাইগার, ঘুমান্ত বাঘ, বিপজ্জনক। তাহলে বলো স্লিপিংটা কোন পার্টস অফ স্পিচ? স্যার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আর টাইগারটা হলো নাউন। ধন্যবাদ। যদিও বিসিএস পরীক্ষায় যদি এই প্রশ্নটাই পড়ে যে স্লিপিং টাইগার ইজ ডেঞ্জারাস, স্লিপিংটা কি, তাহলে সত্য কথা যে এটা অ্যাডজেক্টিভ, কিন্তু স্লিপিংটা মূলত কি আমরা পরের ক্লাস, আর ওই একটা ক্লাস পরে আমরা তোমাদের শেখাবো। ভার্বের সাথে আইএনজি করে যখন অ্যাডজেক্টিভ হয় তার প্রকৃত নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার্বের সাথে আইএনজি করে যখন নাউন হয় তার প্রকৃত নাম হলো জেরান্ড। আমার পক্ষ থেকে সাজেশন হলো জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল এটা নিয়ে আমরা কখনোই ব্যস্ত হব না, বরং আমরা সবসময় চেষ্টা করব শব্দটা নাউন নাকি অ্যাডজেক্টিভ এটা আইডেন্টিফাই করা। বলো দেখি আর কারা কারা কথা বলছো না? অনিক মাহমুদ এবং বিথি মাগুরা, তোমরা দুইজন বলো তো রানিং ট্রেন ইজ অলসো ডেঞ্জারাস, রানিংটা কি হবে? সরি, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। অনিক মাহমুদ বলছে উত্তর সঠিক হয়েছে, কিন্তু আমার প্রশ্ন ঠিক তার পরেরটা নিয়ে। এই প্রশ্নটা মেবি 38টা কত বিসিএস আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, এটা বিসিএস এর রিয়েল কোশ্চেন, লিখে সার্চ করা পেয়ে যাবে। সেখানে জানতে চাওয়া হয়েছিল রাইটিংটা কি। এখানে রাইটিংটা কি অ্যাডজেক্টিভ নাকি নাউন? বলো তো দেখি। রাইটিং লেটার ইজ অ্যান এল ট্রেডিশন। রাইটিং, স্যার অ্যাডজেক্টিভ। কথা ছিল ইংলিশ সেন্টেন্সের শুরুতে সাবজেক্টে দুটো শব্দ হলে প্রথমটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা কিন্তু দ্বিতীয়টা নাউন হওয়ার কথা, এটাই কথা। কিন্তু এখন আমরা শিখবো সব সময় তো অ্যাডজেক্টিভ আর নাউন হবে। রাইটিং লেটার একটা বুঝাইতেছে না। বিষয়টাকে ওভাবে না ভেবে আমি আরেকটু ভিন্ন কনসেপ্টে তোমাকে শেখাই। তুমি তো রানিং ট্রেনকেও একই ভাববে যে চলন্ত গাড়ি, স্যার একটাই তো বোঝাচ্ছে, কিন্তু এখানে তো ঠিকই এটা অ্যাডজেক্টিভ এটা নাউন।
তো এই বিষয়টা বোঝার জন্য একটা বোঝাচ্ছে এটা দিয়ে নয়, বরং আমি তোমাদের শেখাই দুটো শব্দ হলে প্রথমটা অ্যাডজেক্টিভ দ্বিতীয়টা নাউন হওয়ার কথা, কিন্তু ব্যতিক্রম কখনো কখনো দুটোই নাউন হয়। প্রশ্ন হলো কখন দুইটাই নাউন হয়। এমন দুইটা উদাহরণ আমরা দেখি, যেমন রাইটিং লেটার ইজ অ্যান ওল্ড ট্রেডিশন, রিডিং বুক ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। সম্ভবত এই প্রশ্নটা আমরা উপরে লিখে রেখেছিলাম। রিডিং বুক ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, শুধু রিডিং না, আমি এখানে উদাহরণ দিচ্ছি। রিডিং বুক, বই পড়া একটা চমৎকার অভ্যাস। তাহলে দেখো এইখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এর প্যাটার্নটা প্রায় সেম। দেখো সবগুলো ভার্বের সাথে আইএনজি একটা করে নাউন, ভার্বের সাথে আইএনজি একটা করে নাউন, ভার্বের সাথে আইএনজি একটা করে নাউন, আইএনজি এবং একটা করে নাউন। এই যে চারটা শব্দ, প্রথম দুটো ঠিকই অ্যাডজেক্টিভ আর নাউন হয়েছিল, অ্যাডজেক্টিভ আর নাউন, কিন্তু দুঃখিত পরের দুইটাই নাউন, রাইটিংও নাউন লেটারও নাউন, রিডিংও নাউন বুকও নাউন। কিন্তু কেন, এবং এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করবো সে বিষয়ে নিয়ে একটু কথা বলি। তাহলে সাধারণ পারসেপশন, সকল উইক ছাত্র যদি হয়ে থাকো তাহলে সবসময় মনে রাখবে দুটোই, একটা অ্যাডজেক্টিভ একটা নাউন হবে, এটি স্বাভাবিক নিয়ম। কিন্তু ভার্বের সাথে আইএনজি হলে অ্যাডজেক্টিভ আর নাউন না হয়ে দুটোই নাউন হতে পারে। এই বিষয়টা একটু ধারণা দিই। যদি ভার্বের সাথে আইএনজি আছে দেখো চারটা শব্দেই, হ্যাঁ, এবার নিয়মটা শুনে রাখো। ভার্বের সাথে আইএনজি যুক্ত পাশাপাশি দুটো শব্দ অ্যাডজেক্টিভ নাউন নাকি নাউন নাউন, এই দুটো শব্দকে ব্যবহার করে যদি কন্টিনিউয়াস টেন্স গঠন করা যায় তাহলে সত্যিই অ্যাডজেক্টিভ আর নাউন হবে। আর যদি কন্টিনিউয়াস টেন্স গঠন করা না যায় তাহলে দুটোই নাউন হবে। আই রিপিট, উদাহরণস্বরূপ দেখো, আমি বললাম টাইগার ইজ স্লিপিং, বাঘটি ঘুমাচ্ছে। এই দুটো শব্দকে ব্যবহার করে কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে হবে, কিন্তু আগে ডান পাশের শব্দটাকে নাউনটাকে সাবজেক্ট হিসেবে ভাবতে হবে। টাইগার ইজ স্লিপিং, বাঘ ঘুমাচ্ছে, সত্য হতে পারে বাঘ ঘুমাতে পারে। ট্রেন ইজ রানিং, ট্রেন দৌড়াচ্ছে, এটাও সত্য হতে পারে, ট্রেন তো দৌড়াতেই থাকে। কিন্তু আমি যদি বলি রিডিং বুক, বুক ইজ রিডিং, বই পড়ছে, বই তো নিজে নিজে পড়তে পারে না। লেটার ইজ রাইটিং, চিঠি লিখছে, চিঠি তো নিজে নিজে লিখতে পারে না। এই দুটো শব্দকে ব্যবহার করে যদি কন্টিনিউয়াস টেন্স